রুবায়েতকে দেখে ঈশার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিছু বলার শক্তি নেই তার, নোংরা চড়ারও শক্তি নেই, কেবল চুপচাপ তাকিয়ে থাকা। ঈশার চোখে জল দেখে রুবায়েত তার হাতে অশ্রু মুছে দিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলিল, এই কাঁদছিস কেন ঈশা? আমার কারণে যদি তোর কষ্ট হয়, যদি আমার উপস্থিতিতে তুই অস্বস্তি বোধ করিস, তাহলে আমি আর আসবো না, কথা দিচ্ছি। কিন্তু প্লিজ তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তোর অসুস্থতা যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রুবায়েত ঈশার হাতটা একটু টেনে ধরে বুকে চেপে ধরে বলে, জানিস আমার এইখানে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার নিঃশ্বাস নিতে পারিনি না। তোকে এই অবস্থায় দেখে আমি ভালো নেই ঈশা। আমি মরে যেতাম, সত্যি আমি মরে যেতাম। তোকে আঘাত করেছি তাই না? আমার এই হাত নিয়ে দেখ, দেখ আমি আমার হাতকে পানিশমেন্ট দিয়েছি। এই বলে রুবায়েত নিজের হাত সামনে তোলে। হাতের আঙ্গুলগুলো ছিলে গিয়েছে, লাল হয়ে গেছে, রক্ত জমাট বাঁধা, হাতের তালুতে পোড়া যাওয়ার মতো হয়ে গেছে। ঈশা শুধু নীরব দৃষ্টিতে রুবায়েতের হাতের দিকে তাকিয়ে। ঈশার চোখ টলমল করছে, কিন্তু না কিছু করতে পারছে আর না বলতে। ঈশা একটু ছটফট করতে লাগে। কপালের কাটা জায়গায় টান লাগতেই ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। রুবায়েত তা দেখে বলল, এ তো কিছুই না, উপরের আঘাত তো দেখা যায়, কিন্তু ভেতরটা তো দেখবি কি করে? তোকে আঘাত করে আমার ভিতরটাও যে ক্ষত বিক্ষত হয়েছে। তুই বিহীন আমি যে নিঃস্ব। আমার ওপরটা দেখলি, ভেতরটা দেখলি না। ভেতরটা দেখলে বুঝতে পারতি জায়গাটা কোথায়। এরই মাঝে নার্স এসে জানায় এখানে আর থাকা যাবে না। রুবায়েত তা শুনে উঠে দাঁড়ায়, দু হাতে নিজের চোখের পানিটুকু মুছে নেয়। অতঃপর বাইরে যায় সে। সময় সময় এক অদ্ভুত শক্তি, নিজের গতিতে এসে এগিয়ে চলে, কারোর জন্য অপেক্ষা করে না। যে সময় একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না। সময় আমাদের শেখায় অনেক কিছু, কখনো হাসায়, কখনো আবার চোখ ভিজিয়ে দেয়। আমরাও চলি সময়ের সাথে তাল মিলিয়ে, তবে সময়কে কখনোই ধরে রাখা যায় না। সে যেন এক বালির মতো, হাতের মুঠো থেকে ফসকে যায় নিঃশব্দে। এই স্রোত ধারার মধ্যে নিমিষেই চলে যায়। দিন পেরিয়ে রাতের ঘন কালো অন্ধকারের মাঝে বিলীন হয়ে যায়। চোখের পলকে কেটে গেছে একটি মাস। এই এক মাসে শেখ পরিবারে বয়ে গেছে হাসি, কান্না আর আনন্দের মিশ্র স্রোত। সময়ের এই ক্ষণিক পরিসরে অনেক কিছুই বদলে গেছে। আয়া তার অনুভবের সম্পর্ক আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। ঈশা এখন আগের চেয়ে সুস্থ, যদিও এখনো পুরোপুরি সেরে ওঠেনি। ডাক্তার স্পর্শ করে বলেছেন অতিরিক্ত চাপ নেওয়া একেবারেই নিষেধ। মাথার চোট এখনো পুরোপুরি সারেনি। ঈশাকে বাসায় ফিরিয়ে আনার পর রুবায়ে তার কখনো শেখ ম্যানশনে পা রাখেনি, একবারও দেখতে আসেনি সে। এদিকে আয়াতের পরীক্ষাও শুরু হয়ে গেছে, আর বাকি আছে মাত্র শেষ একটি পরীক্ষা। আয়াত এখন পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করেছে। আশেপাশের জগৎ যেন তার কাছে অস্তিত্বহীন হয়ে গেছে। ছোটবেলা থেকে পরীক্ষার সময় সে এমন খাওয়া দাওয়া, গোসল সবকিছু ভুলে যায়। অনুভব এসব কিছু নিয়ে মাঝে মাঝে রাগ করলেও আয়াত তেমন পাত্তা দেয় না। অভ্যাস তো আর একদিনে গড়ে ওঠে না, মানুষ তো অভ্যাসের দাস। তাই অনুভবও এখন আর এসব নিয়ে আর কিছু বেশি বলে না। ভোরবেলা থেকে আয়াত পড়ায় বসে পড়ে। যত পড়ছে ততই যেন হারিয়ে যাচ্ছে সে বইয়ের পাতায়। কিন্তু মনটা যেন দিনকে দিন অনুভবে আটকে যাচ্ছে। অনুভবের যত্ন নেওয়া, রাগ করা সবকিছুই আজকাল আয়াতের ভীষণ ভালো লাগে। আয়াত ঘড়ির দিকে তাকায়, 6টা বাজে। আয়াত পড়া ছেড়ে উঠে দাঁড়ায়। তার একটা ডিয়ার আছে, যা ফারহা আর তানিয়া আয়াতকে দিয়েছে। ডিয়ারটা হলো জামাইকে চুমু খাওয়া, তাও লিপস্টিক লাগিয়ে। আয়াত কথাটা শুনেই তো লজ্জায় শেষ হয়ে যায়। মনে মনে বলে, অনুভব ভাইকে চুমু খেতে হবে। সে এটা করতে না চাইলে ফারহা বলে, নিজের জামাইকে চুমু খেতে লজ্জা কিসে? তার এই কথায় তানিয়া ফট করে বলে, তুই মনে হয় তোর জামাইকে দিনে রাইতে চুমা খাস, আজ একটা জামাই নাই বলে চুমাহীন ভুগছি। তানিয়ার কথায় ফারহা থতমত খেয়ে যায়, উল্টো রাগ দেখিয়ে বলে, খাই তো, তুই বিয়ে করে চুমু খা। ছে, কি চুমাবাজ মহিলা। তানিয়া আর ফারহা কথায় আয়াত অদ্ভুত ভাবে তাকায়। এরা দুটোই আসলেই বিচ্ছু, মুখে কোনো কিছু আটকায় না। ফারহা কথা ঘুরিয়ে আয়াতকে বলে, পরপুরুষকে খেতে বলিনি, এটা তোকে করতেই হবে, আর যদি না পারিস তাহলে ভাববো তুই ভীতু। ফারহা কথায় আয়াত বলেছিল, আমি মোটেও ভীতু নই, তুই অন্য কিছু করতে দে,
নইলে আমি আমার ডেয়ার তুলে নিলাম। তুই ভীতু নস সেটা প্রমাণ কর। ওসব ডেয়ার তুলে নেওয়া রুলস নেই। তুই নিজের ইচ্ছায় নিয়েছিস বেবি, এখন তোকে পূরণ করতেই হবে। আমি কোনো কথা শুনবো না। আয়াত তো ইচ্ছা মতো ফেসে গেছে, তার যে নিস্তার নেই। এই ডিয়ার পূরণের জন্য 2 দিন এটা সেটা বলেছে, কিন্তু আজ যেহেতু লাস্ট এক্সাম তাই আজ তার নিস্তার নেই। আয়াত ধীরে ধীরে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। বুকের ভেতরটা যেন কোনো অজানা ঝড় বইছে। হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুততায় ছুটে চলেছে। তার সারা শরীরে শিশিরে এক অনুভূতি, এক প্রকার অবশতা ছড়িয়ে পড়েছে প্রতিটি স্নায়ুতে। সে কয়েক কদম এগিয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজের প্রতিচ্ছবি দেখে চোখ নামিয়ে নেয় লজ্জায়। নিজেকেই যেন চিনতে পারছে না। গাল দুটো লাল হয়ে উঠেছে নিঃশব্দ এক উত্তাপে, যেন এক অপরিচিত স্নিগ্ধ আবেশে পুড়ে যাচ্ছে অন্তরটা। কাপা হাতে আয়াত লিপস্টিক তুলে নেয়, ঠোঁটে লাল রঙের ছোঁয়া বসিয়ে দেয় নিজেকেই, যেন এক নতুন রূপে গড়ে নিচ্ছে সে। আয়নায় তাকিয়ে নিজের প্রতিবিম্বে এক অজানা টান অনুভব করে। নিজের ভিতরকার রঙিন ঢেউগুলো যেন আয়নার কাছ ছুঁয়ে গলে পড়ছে নীরবে। আয়াত ধীরে দরজাটি খুলে বাইরে তাকায়। না, চারপাশ একেবারে নিঃসঙ্গ, কোথাও কেউ নেই। হালকা শ্বাস ফেলে সে নিঃশব্দে পা টিপে টিপে এগিয়ে আসে অনুভবের দরজার সামনে। বুকের ভেতর যেন কেউ একটানা হাতুড়ি চালাচ্ছে, ধক 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 ধক। দুঃসাহসী একটা কাঁপন তাকে দুপা পিছিয়ে দেয়। সে কি করতে যাচ্ছে ভাবতেই এক অদ্ভুত শীতলতা তাকে গ্রাস করে নেয়। লজ্জা, ভয় আর একরকম অচেনা আবেশে যেন পুরো অস্তিত্ব জড়িয়ে যায়। আয়া দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, নিঃশ্বাস আটকে আসে যেন। তারপর চোখ বন্ধ করে গভীর এক দম নেয়, নিজেকে সামলায়, স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ধীর পায়ে সে সামনে এগিয়ে যায়, আস্তে করে দরজার হাতলে চাপ দেয়। আয়াত খট করে দরজাটা খুলে যায়। নিঃশব্দে ঘরে প্রবেশ করে সে। ঘরের ভেতর নিস্তব্ধতা, যেন জমে থাকা রাতের ঘন অন্ধকার। চারপাশ নিস্তব্ধ, নিঃশ্বাস ফেলার শব্দটাও যেন অতিরিক্ত মনে হয়। আয়াত এগিয়ে আসে বিছানার দিকে। ড্রিম লাইটের আবছা আলোয় চোখে পড়ে অনুভবের শান্ত ঘুমন্ত মুখ। খালি গায়ে কাত হয়ে শুয়ে আছে সে। একটা শিশু যেমন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে মায়ের আঁচলে, ঠিক তেমনই। আয়াত থমকে দাঁড়ায়, শরীর যেন হঠাৎ করে কম্পিত হয়ে ওঠে। গলা শুকিয়ে আসছে, কথা বলার শক্তি নেই। দুটো পা জমে গেছে মাটিতে, আর এক কদমও যেন এগোনো সম্ভব নয়। হৃদয়ের ভিতরে ঢেউ উঠছে, যেন অজানা কোনো স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এক ধরনের উদ্বেগ, এক ধরনের উৎকণ্ঠা, আবার কোথা থেকে যেন এক অচেনা উত্তেজনাও। আয়াতের মনে হয় এখানেই তার সমস্ত স্নায়ু থেমে যাবে, হয়তো এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। আয়াত আর দাঁড়ালো না, গুটি পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। আস্তে করে বিছানায় বসলো। কেমন যেন লাগছে তার। ধরা পড়লে সে সেটা নিশ্চিত। সাহস করে এসেছে যখন, তাহলে দ্রুত কাজ শেষ করে বেরিয়ে যাবে, না হলে মরণ নিশ্চিত। আয়াত বুকে ফু দিয়ে একটা দম নেয়, তারপর আস্তে করে তার ঠোঁটে গিয়ে দেয়। অনুভবের গালে ঠোঁটের ছোঁয়া লাগতেই অনুভব এক হাতে আয়াতের কোমর টেনে নিজের বুকের নিচে ফেলে। অনুভব আয়াতের উপর আধশোয়া হয়ে ঝুঁকে তাকায়। আয়াত যেন নির্বাক, হতভম্ব চোখে তাকায়। পুরো শরীর যেন জমে যায় তার। কি থেকে কি হয়ে গেল? আয়াত, তুই আজ শেষ। অনুভবের হাতে ধরা পড়েই এক উত্তেজনায় বলে ফেলে, ইন্নালিল্লাহ। অনুভবের ঘুম খুবই হালকা, একটুতেই তার ঘুম ছুটে যায়। দরজার খট করার শব্দে সে চোখের পাতা খুলে ফেলে। জহুরি চোখে তাকাই সেদিকে। কোন চোর হতে পারে সে? এর আগেও এমন হয়েছিল। অনুভব সামনে তাকায়, মিয়েলি পরিচিত সুঘ্রাণ নাকে আসে তার। ড্রিম লাইটের আলোতে আয়াতকে সে চিনতে ভুল করেনি, তাই দ্রুত চোখ বন্ধ করে নেয় সে। অনুভব আয়াতকে শক্ত করে ধরতেই মেয়েটার সমস্ত শরীর যেন কেঁপে ওঠে, যেন বিদ্যুতের এক ঝলক তরঙ্গ বয়ে যায় তার শরীর জুড়ে। ঘাড়ের নিচ থেকে পায়ের পাতার দিকে শীতল স্রোত নেমে আসে। মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করে সে। লজ্জা আর ভয় তার মুখমণ্ডলে স্পষ্ট ছাপ ফেলে গেছে। ঠোঁট নড়ে, অস্ফুট স্বরে বলে ওঠে, আল্লাহ, মাটি ফেটে যাক, আমায় ঢেকে নে। এদিকে অনুভব ঘুম জড়ানো কণ্ঠে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, এখানে কি করছিস আয়াত? অনুভবের কণ্ঠ শুনিয়ে আয়াত কেঁপে ওঠে। শরীর থরথর করে কাঁপে, মুখের সব রং যেন মুছে যায়। গলা কাটা মুরগির মতো হাঁসফাঁস করতে থাকে। বুঝে উঠতে পারে না কি বলবে, কি করবে। অনুভব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়াতের দিকে। আয়াতের মুখখানা যেন আতঙ্কের ছাপে আড়ষ্ট। হঠাৎই অনুভব হাত বাড়িয়ে আয়াতের ঠোঁট ছুঁয়ে দেয়।
বুড়ো আঙ্গুল দিয়ে আয়াতের ঠোঁটে লিপস্টিকটা আলতো করে মুছে দিতে থাকে। লজ্জায় আয়াত মাথা ঘুরিয়ে নেয়, উঠে পড়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু অনুভব যেন থামতে দেয় না। আবারও শান্ত কণ্ঠে প্রশ্ন করে, এত সকালে আমার ঘরে কেন এসেছিস? এবার একটু ভয় করে অনুভবের কণ্ঠে। আয়াত অস্পষ্ট স্বরে বলে, এমনি এসেছিলাম। এমনি কেন এসেছিস? ইঁদুর, হ্যাঁ ইঁদুর এদিকে এসেছিল। অনুভব ভাবলেশহীন ভাবে জবাব দেয়, আমাদের বাসায় ইঁদুর নেই। আয়াতের মুখটা ছোট করে ফেলে, মনে মনে বলে, কেন আসতে গেলাম? আর বাসায় ইঁদুর থাকলে কি ক্ষতি হতো? আয়াতের মুখটা দেখে মুচকি হাসলো। তারপর আয়াতকে বলল, একটা পুরুষের রুমে এসে তার ইজ্জত হরণ করতে লজ্জা করে না? আমি হলাম শুদ্ধ পুরুষ, আর তুই কিনা আমার ঘুমের সুযোগ নিয়ে চুমু দিয়ে আমায় কলঙ্কিত করলি। আয়াত অনুভবের কথা শুনে গোল গোল চোখে তাকায়। সে আবার কিভাবে কলঙ্কিত করলো? একটা চুমুই খেয়েছে শুধু। আয়াত দাঁতে দাঁত পিষে বলল, ছাড়ুন, আমি এভাবে কলঙ্কিত করলাম? পুরুষের কি কলঙ্ক আছে নাকি? অনুভব শান্তভাবে আয়াতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, অন্য পুরুষের জানি না, তবে আমার আছে। কিন্তু তুই সেটা হরণ করলি, এখন আমার কি হবে বল? আয়াত এবার সত্যি বিরক্ত হয়ে গেল। কপাল চাপড়াতে ইচ্ছে করলো তার, কিন্তু পারল না। তার হাত তখন অনুভবের শক্ত মুঠোয় বন্ধী। এই লোকটা সবসময় কথায় কথায় এমন তেড়ামি করবে, যেন ওটাই তার ধর্ম। আয়াত মনে মনে নিজেকেই কয়েকটা গালি দিল। ভাবলো, এই জীবনে কখনো আর এই ঘরের কাছেও আসবে না। রাগে গজগজ করতে করতে সে নড়ে চড়ে উঠল, ক্ষিপ্ত স্বরে বলে উঠল, ছাড়ুন, এভাবে চিপকে আছেন কেন? নিজেকে শুদ্ধ পুরুষ ভাবেন, অথচ একটা মেয়েকে এভাবে ধরে রাখেন। অনুভব আয়াতের কথা শুনে হালকা হেসে ফেলল। সে পরিচিত রাগ লাগানো ফিসফিসে হাসি। আমি কি তোর ঘরে গিয়েছিলাম নাকি? তুই নিজেই তো এসেছিস। এটা আমার রুম মিস আয়াত। উফ সরি, মিস নয়, ওটা মিসেস হবে। একটু থেমে কটাক্ষ মেশানো গলায় আবার বলল, বাই দ্য ওয়ে, ঠোঁটে এসব কিসের প্রলেপ লাগিয়েছিস? দেখতে একদম বাজে লাগছে। বলেছিলাম না এসব লাগাতে, মানা করেছিলাম। রাগে লাল হয়ে গেল আয়াতের মুখ। প্রলেপ নয়, এটা লিপস্টিক, বুঝলেন? আপনি বুঝবেনই বা কি করে? দাঁতে দাঁত চেপে বলল সে, হাতটা জোরে টান দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে করতে। ছাড়ুন আমায়, থাকুন আপনি আপনার রুমে। আমি আর কোনোদিনও এই ঘরে আমার ছায়াও ফেলবো না। অনুভব আয়াতকে আরো শক্ত করে ধরে বলল, তা তো হবে না। তুই আমাকে চুমু দিয়েছিস, বিনিময়ে তোকেও কিছু দিতে হয়। আমি ঋণী হয়ে থাকতে চাই না। আয়াত অবাক হয়ে বলল, মানে? আয়াত কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করিয়া অনুভব এক হাতে তার হাত ধরে আরেক হাতে তার গলা। পরক্ষণেই সে আয়াতের ঠোঁট আঁকড়ে ধরে চুমু খায়, একটা গভীর দাবিদার চুমু। আয়াত বিস্ময়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে, যেন চোখের সামনে সময় থেমে গেছে, শরীর জমে গেছে পাথরের মতো। কয়েক সেকেন্ড পর যখন পুরোটা উপলব্ধি করতে পারে, তখন শুরু হয় তার ছটফটানি। হাত পা ছুটতে থাকে, চেষ্টা করে ধাক্কা দিতে, নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু সুঠাম দেহের অধিকারী অনুভবকে এক চুলও নড়ানো যায় না এত সহজে। আয়াত ঠোঁট সরাতে চায়, প্রতিরোধ করতে চায়, কিন্তু অনুভব তাকে কোনো সুযোগই দেয় না। তার স্পর্শে, চাহনিতে, তীব্রতায় আয়াত যেন এক অদৃশ্য দেয়ালে আটকা পড়ে। প্রায় 5 মিনিট পর যখন অনুভবের তৃষ্ণা মিটে আসে, তখন সে ধীরে ধীরে ছেড়ে দেয় আয়াতকে। ছাড়া পেয়েই আয়াত হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ায়, বুক চেপে ধরে একটা গভীর নিঃশ্বাস নেয়, যেন এখনই দম বন্ধ হয়ে মারা যেত। চোখে জল জমে এসেছে তার। সে তাকায় অনুভবের দিকে, চোখে বিস্ময়, অভিমান আর কিছুটা ভয়ও। অনুভব ঠোঁটের কোণে লেগে থাকা লিপস্টিক মুছে নেয় নিজের বুড়ো আঙ্গুল দিয়ে, হালকা হাসি ঠোঁটে খেলে যায়। তারপর বলল, আমি অনুভব শেখ, কারো কাছে ঋণী থাকি না। আর আপন মানুষ হলে তো একদমই না। নিজের মানুষকে প্রয়োজনের থেকেও বেশি দিই, বুঝলি? আয়াত অনুভবকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর উঠে রাগী স্বরে বলে, অসভ্য বেলাজ পুরুষ লোক, বলে দৌড়ে বাইরে চলে যায়। অনুভব আয়াতের যাওয়া দেখে বালিশ নিয়ে শুয়ে পড়ে। সকাল 9টার দিকে সকলে নাস্তার টেবিলে বসে আছে। ঈশা, আয়াত ও ইব্রাহিম শেখ। অনুভব এখনো নিচে নামেনি। কয়েকদিন অনেক কাজের প্রেশার ছিল, আজ তার অফ ডে, তাই এখনো নিচে নামেনি। ইব্রাহিম শেখ আয়াতকে বললেন, পড়াশোনা কেমন চলছে আয়াত? আজ তো এক্সাম শেষ, তাই না? আয়াত খেতে খেতে জবাব দেয়, জি বড় আব্বু। রুবায়েত আজ অনেকদিন পর শেখ মেনশনে এসেছে। ডাইনিং এ ঈশা রুবায়েতকে দেখে চোখ নামিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। রুবায়েত ঈশার দিকে তাকায়, তারপর অহমিকা শেখকে ডাক দেয়। মামি, অনুভব কই?
অহমিকা কিচেন থেকে চায়ের ট্রে হাতে নিয়ে ডাইনিং এ আস্তে আস্তে বলল, ও তো এখনো নামেনি, উপরেই আছে। অহমিকার কথা শুনে রুবায়েত বলল, আচ্ছা আমি উপরে যাচ্ছি। অহমিকা তাড়া দিয়ে বললেন। আগে নাস্তা করে যা। রুবায়েত ঈশাকে পরখ করে বলল, এখন নাম আমি পরে খাবো। এই বলে রুবায়েত উপরের দিকে চলে যায়। অনুভব তখনও ঘুমিয়ে। রুবায়েত অনুভবের ঘরে এসে ঢুকে লাইট জ্বালিয়ে বিছানার দিকে যায়। হঠাৎ করে আলোক রশ্মি চোখে পড়ায় অনুভব চোখ মুখ কুঁচকে ফেলল। বিরক্তিতে উঠে বসে দেখতে পাই রুবায়েত তার দিকে দাঁত কেলিয়ে হাসছে। অনুভব রুবায়েতকে দেখে বলল, তুই আমার রুমে? রুবায়েত এগিয়ে এসে বলল, সে কথা পরে হবে, আগে বল তোর গালে কিসের দাগ? লিপস্টিক তো মনে হচ্ছে। তোকে কে চুমু দিল? তুই বুঝবি না, সকাল সকাল আমার রুমে কি? হ্যাঁ, এলাম এমনিতেই। তুই বাসায় আর আমিও ফিরিয়েছি, তাই আর কি। অনুভব ঘড়ির দিকে তাকায়। 9টা পার হয়ে গেছে। আয়াতকে নিয়ে ভার্সিটি যেতে হবে, তাই রুবায়েতকে বলল। আয়াতকে নিয়ে ভার্সিটি যেতে হবে, ওর আজ এক্সাম শেষ। রুবায়েত অনুভবের কথা শুনে বলল, ওয়েট ওয়েট আয়াত, আচ্ছা তোর গালের দাগটা কি আয়াতের দেওয়া? অনুভব ভ্রুকুচকে বলল, ইডিয়েট, বের হ আমার রুম থেকে। আয়াত অনুভবের কথার প্রেক্ষিতে গুনগুন করে বেরিয়ে যেতে যেতে বলল, তুই গালে লিপস্টিক এর দাগ নিয়ে থাকলে কিছুই না, আর মেয়ে বলু তো সালা ক্যারেক্টার ঢিলা হে, সব কুছ তুমাহা লীলা খেলা হে। পরীক্ষার সময় প্রতিদিন সে নিয়ে যায় আবার আনতো। অনুভব উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। প্রায় 20 মিনিট সময় ধরে গোসল করে একেবারে ফ্রেশ হয়ে নিচে নামে। আয়াত রেডি হয়ে গিয়েছে। অনুভবকে দেখেই সকালের দৃশ্য ভেসে ওঠে। আয়াত মুখ নামিয়ে নেয়। একবার আয়াতকে এক পলক দেখে নাস্তার টেবিলে বসে। অহমিকা শেখ নাস্তা বেড়ে দেয়। অনুভব তাড়াতাড়ি করে খেয়ে নেয়। মায়ের দিকে তাকিয়ে বলে, মা আসছি। এই বলে সে বেরিয়ে পার্কিং এরিয়াতে যায়। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে অহমিকা শেখ বললেন, এখনো দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত যা। বড় আম্মুর কথায় আয়াত গুটিসুটি মেরে বের হয়। বাইকের কাছে অনুভব মাথায় হেলমেট পরে বসে আছে। আয়াত এসে চুপচাপ বাইকে উঠে বসে পড়ে। এক হাত অনুভবের কাঁধে রাখে। অনুভবও কিছু বলেনি, ভার্সিটির সামনে নামিয়ে দেয়। তখনই তানিয়া আর রুদ্র আগমন ঘটে। আয়াতকে দেখে বলল, তুই এখানে দাঁড়িয়ে থেকে এটা কে? এই কয়দিন গাড়িতে এসেছে বিধায় কেউ অনুভবকে দেখেনি। তারপর তানিয়া অনুভবকে পা থেকে গোড়া অব্দি দেখে নেয়। অনুভব দ্রুত সেখান থেকে চলে যায়। তানিয়া অনুভবের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে আয়াতকে বলল, এই হ্যান্ডসাম ছেলেটা কে? আমি তো পুরাই ক্রাশ খাইছি ভাই। তানিয়ার কথায় আয়াত চোখ বড় বড় করে তাকায়। মনে মনে বলে, শয়তান মেয়ে, আমার আমার জামাইয়ের দিকে নজর দিস বেদ্যপ কোথাকার। তানিয়ার কথায় আয়াত বলল, তাতে তোর কি? আমার কি মনে হয় আমি তো ভাই ফিদা, তোর ভাই হয় না তাই না? এরই মাঝে ফারহার আগমন ঘটে। তানিয়ার কথা শুনে বলল, কে কার ভাই? কি কথা হচ্ছে? তানিয়া বলল, আয়াতের ভাইয়ের কথা। ওকে রেখে গেল না সেই হ্যান্ডসামটাকে, আমি তো ফিদাই। ফারহা চোখ ছোট ছোট করে একবার আয়াতের দিকে আরেকবার তানিয়ার দিকে তাকায়। সে তো জানে আয়াতকে কে রেখে যায়, তাই তানিয়াকে দেখে বলল, ক্রাশ খেয়ে লাভ নাই, ওটা অলরেডি বুক করা। তুই কি করে জানলি? তানিয়া বলল, কারণ ওটা আয়াতের একমাত্র জামাই, ভাই নয়। আয়াতের জামাই। কথাটা শুনে তানিয়া আর রুদ্র বড়সড় শখ খায় যেন। আয়াতের জামাই আছে সেটা জানে, কিন্তু আয়াতের জামাইকে কখনো দেখেনি তারা। এর আগে অনুভব আয়াতকে ভার্সিটিতে রেখে গেছে, আবার নিয়ে গেছে, কিন্তু কখনো গাড়ির বাইরে আসেনি, তাই অনুভবকে কেউ দেখেও নি। তানিয়া যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে একেবারে। তারা আয়াতকে বলেছিল যে তাদের দুলাভাইকে দেখতে চায়, কিন্তু আয়াত নিজেই দেখায়নি। তার মনে ঈর্ষান্বিত হয় অন্য কেউ অনুভবের আশেপাশে থাকলে, অনুভবকে অন্য কেউ দেখলে। ফাইসলামের ঘুরে হলেও আয়াত জেলাসিতে দেখায়নি। এই নিয়ে তানিয়া আর রুদ্র কতই না খেপিয়েছে তাকে। তারা আয়াতকে বলতো, তোর জামাই নিশ্চয়ই কোনো বুড়া টাকলা ভুড়িওয়ালা, তাই দেখাচ্ছিস না তাই না? আয়াত তাদের শুধু বলেছিল, যেমনই হোক তবুও তো আমার। আর আজ অনুভবকে দেখে তানিয়া তো অবাকের চরম পর্যায়ে। বিস্ময়ে যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। তানিয়ার হাঁ করে তাকিয়ে থাকা দেখে ফারহা বলল, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন বেয়াদ্দপ?
মুখ বন্ধ কর, নাহলে মশা মাছি হামলে পড়বে। রৌদ্র বলল। এটা সত্যি আয়াতের জামাই? এই কথা শুনে আয়াত খানিকটা বিরক্ত হলো। এটা আবার কেমন কথা? জামাই আবার মিথ্যে হয় নাকি? আয়াতের ভাবনার মাঝেই তানিয়া বলল, কেউ আমার এই চিমটি কাইটা দে। আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি মনে হয়। ওটা নাকি আয়াতের জামাই। হাউ ইজ পসিবল? রুদ্র তা শুনে মুখ বাঁকিয়ে বলল, তানিয়া ক্রাশ খেতে না খেতেই বাঁশ খেয়ে বসে আছে, তাই তো বলি যাকে তাকে দেখে ক্রাশ না খেতে। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালে কাউকে না কাউকে পেয়ে যাবি। শুধু শুধু অন্যের জামাইয়ের দিকে নজর দিয়ে কী লাভ বলতো? ফারহা তানিয়াকে একটা চাপড় দিয়ে বলল, সবই সম্ভব, এখন চল এখান থেকে, এক্সামের সময় হয়ে গেছে। ভার্সিটির ভিতরে যাওয়ার পথে তাসবিরের সাথে দেখা হয়ে যায়। আয়াত বিরক্ত হয়ে গেছে তাসবিরের উপর। কথা নেই বার্তা নেই হুটহাট সামনে আসে। ইদানিং তাসবিরের আচার আচরণ সবকিছুই যেন আয়াতের প্রচুর বিরক্ত বোধ করে। আয়াতরা দাঁড়িয়ে আছে তাসবিরের সামনে। আয়াতকে দেখে তাসবির বলল, কেমন আছো আয়াত? আয়াত নাক মুখ কুচকে বিরক্তিকর চাহনি দিয়ে বলল, ভালো আছি ভাইয়া, আমাদের এক্সামের সময় হয়েছে, এখন যাই। এই বলে তারা সামনে এগিয়ে যায়। তারা যেতেই ফারহা বলল, তাসবির ভাইয়া, কাহিনীটা কি বলতো? হঠাৎ করে যেন কই থেকে উদয় হয়। আমি কি জানি? আয়াতের নির্লিপ্ত জবাব। আমার তো মনে হয় তাসবির ভাইয়া তোকে পছন্দ করে, ওনার চোখে তো সেটাই দেখা যায়। আয়াত জহুরি চোখে ফারহার দিকে তাকিয়ে বলল, তুই আহান ভাইয়ের দিকে না তাকিয়ে তাসবির ভাইয়ের দিকে তাকাস। তোর চোখের ভাষা বুঝিস? আহান ভাইয়া সে কথা কি জানে? আয়াতের কথা শুনে ফারহা চোখ মুখ ছোট করে তাড়া দিয়ে বলল, চল চল, এক্সামের দেরি হচ্ছে। শেখ মেনশনের ড্রয়িং রুমে বসে আছেন ইব্রাহিম শেখ ও রহমান সাহেব। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, সাথে টুকিটাকি কথাবার্তা চলছে। রহমান সাহেব এসেছেন রুহানির বিয়ের কথাবার্তা বলতে। এইবার আয়েশা কোনো ভুল করেনি। ছেলের বেলা তিনি বড়সড় একটা ভুল করেছেন, ছেলের মতামত না নিয়েই বিয়ে ঠিক করে, যার জন্য এখনো ছেলে তার সাথে ভালোভাবে কথাবার্তা বলে না। নিজের করা সিদ্ধান্তের জন্য নিজেই অনুতপ্ত আয়েশা বেগম। মেয়ের বেলায় আর এই ভুল করেননি, মেয়ের সাথে খোলামেলা কথা বলেছেন তিনি। ইব্রাহিম শেখ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিচ্ছ যে রহমান? মাত্রই তো এসএসসি দিল, বছর দুয়ে যাক, তারপর না হয়। জবাবে রহমান সাহেব বললেন, ছেলের পরিবার থেকে রুহানিকে অনেক পছন্দ করেছে। বলেছিলাম এখনই মেয়ের বিয়ে দেব না, কিন্তু তারাই ছাড়ছে না। ছেলের পরিবারও ভালো, তাছাড়া আমি ব্যবসার কাছে বাইরে থাকি। আয়েশা একা পারবে না সব সামলাতে। রুবায়েতের বেলায় তো। থেমে যান তিনি। মেয়ের বাবার সামনে ছেলের বিষয়ে বলা বেমানান। যতই হোক না কেন, সবাই তো জানে ঈশা রুবায়েতের জন্য ঠিক কি, কতটা পাগল ঈশার জন্য। ইব্রাহিম শেখ একটু নড়েচড়ে বসলেন, চোখের চশমাখানা ঠিক করে নিলেন। তিনিও বেশ জানেন রুবায়েতের বিষয়টা। এই নিয়ে অনুভব নিজেই কথা বলেছিল তার সাথে। তার মেয়েটাও ইদানিং কেমন একঘেয়েমি হয়ে গিয়েছে, আগের মতো বাড়িটাকে মাতিয়ে রাখে না, ভেবেই যেন ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হয়। তাদের মাঝে বিয়ে নিয়ে আরো কিছু কথাবার্তা চলল। ঈশা ব্যালকনির এক কোণে চুপচাপ বসে আছে, হাতে ধরা হুমায়ুন আহমেদের অপেক্ষা। কিন্তু বইয়ের পাথে চোখ থাকলেও মন যেন অনেক দূরে। আগের মতো হাস্যোজ্জ্বল প্রাণ চঞ্চল ঈশা আর নেই। এখন সে কেমন একাকী, চুপচাপ, গম্ভীর। আজকের আকাশটাও যেন তার মনের মতো ঘন মেঘে ঢাকা। চারদিক থেকে শিরশিরে বাতাস বইছে, অথচ রাস্তায় এখনো রোদের প্রচন্ড খেলা, যেন পিচঢালা রাস্তায় আগুনের লাভা গড়িয়ে পড়ছে। মানুষজন অস্থির গরমে হাঁসফাঁস করছে। ব্যালকনির গাছগুলোও ক্লান্ত, পানি শূন্যতায় নেতিয়ে পড়েছে। পুরো পরিবেশটা যেন এক খণ্ড মরুভূমি, নিস্তব্ধ, নিঃস্বর, থমথমে। অহমিকা চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাই সেই চঞ্চল হাসি খুশি মেয়েটা আজ কত বদলে গেছে। মনের গভীরে একটা শূন্যতা অনুভব করলেন তিনি। ধীরে ধীরে এগিয়ে এসে ঈশার পাশে রাখা চেয়ারে বসে পড়লেন। তার উপস্থিতি ঈশা বুঝতে পেরে ধীরে বইটা নামিয়ে সামনে তাকায়। মায়ের মুখ দেখে কিছুটা অবাক হয়ে বলে ওঠে, মা তুমি এখানে? অহমিকা ধীরে ধীরে এগিয়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। স্নেহ ভরা হাতে ঈশার মাথায় হালতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এলাম তোর কাছে, আসা যাবে না নাকি? সারাদিন এভাবে ঘরে নিজেকে বন্দি করে রাখলে কি ভালো লাগে মা? ঈশা মায়ের বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করলো।
যেন সে উষ্ণ আশ্রয়ে সব কষ্ট গলে যাচ্ছে ধীরে ধীরে। তারপর নিচু গলায় বলল, আমার বাইরে ভালো লাগে না মা, বাইরের মানুষগুলো ভালো লাগে না। এরা সবাই মুখোশ পরে চলে, ছলনা করে। সৃষ্টির সেরা জীব মানুষ হলেও অভিনয় ওরাই সেরা। অহমিকা মেয়ের ভারী কথাগুলো বুঝতে চাইলেন, কিন্তু হয়তো পারলেন না। ঈশার বলা কথাগুলো যেন তার বোধগম্য হলো না একদম। ইদানিং ঈশা এমন কঠিন কঠিন কথা বলে যেন আর সেই আগের মেয়েটা নেই। তিনি মেয়ের মাথায় হাত রেখে একটু নরম কণ্ঠে বললেন, বলছিলাম কি রুবাইতের। কিন্তু ঈশা তাকে কথা শেষ করতে দিল না। হঠাৎই মাথা তুলে সোজা হয়ে বসে গম্ভীর স্বরে বলল, তুমি এখনো যাওনি আম্মু? একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। অহমিকা স্থির দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন অদ্ভুত এক জিজ্ঞাসা। মেয়েটির চোখে মুখে কিছু লুকানো, কিছু চাপা অভিব্যক্তি খেলা করছিল, যেটা অহমিকা বুঝে উঠতে পারছিল না। রুবায়েতের নাম উঠলেই মেয়েটির আচরণ বদলে যায়। কথা বলতেই থেমে যায় সে, যেন কোনো অদৃশ্য দেয়াল গড়ে তোলে নিজের চারপাশে। অহমিকা লক্ষ্য করেছে রুবায়েতের প্রসঙ্গ এলেই মেয়েটি কেমন যেন এড়িয়ে যায়। হয়তো গাঢ় অভিমান অভিযোগ যা মানুষকে পাথরে পরিণত করে তোলে। সময় দুপুর 1টা পেরিয়ে গেছে। আয়াতের এক্সাম শেষ হয়েছে। বইয়ে আবহাওয়া বিরাজ করছে চারিদিকে, তাই সবাই সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন রয়েছে আয়াত ও ফারহা। অনুভব প্রতিদিন নিতে আসলেও আজ আর তাকে নিতে আসেনি, তাই তারা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। শিরশির করে বাতাসে যেন পরিবেশটা শিথিল হয়ে এসেছে। ফারহার তখনই ডিয়ারের কথাটা মনে পড়ল। সকালে তো ভুলেই গিয়েছিল সে এক্সামের তাড়নায়। ফারহা দাঁড়িয়ে আয়াতের দিকে তাকায়। আয়াত নিজ মনে হেঁটে চলেছে। আয়াত পাশে তাকিয়ে ফারহাকে দেখতে না পেয়ে পিছনে তাকায়। ফারহাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত আবার পিছনে হাঁটা ধরে। ফারহার কাছাকাছি আসতেই বলল, মাঝ রাস্তায় সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ফারহা আয়াতকে বলল, আমি তো ভুলেই গেছিলাম একটা কথা। এখন বল, ডিয়ারের কি খবর? পূরণ করেছিস? মিথ্যে বললে কিন্তু। ফারহার কথা শুনে আয়াত থতমত খেয়ে যায়। এই বিচ্ছু যে এই প্রশ্ন করবে সেটা সে ভালো করেই জানে। আয়াতের চোখে মুখে লজ্জার আভা দেখা যায় যেন। সে কি করে বলবে সে ডিয়ার পূরণ করতে গিয়ে তারই বেহাল দশা হয়েছে ধরা খেয়ে। আয়াত উসখুস করছে দেখে ফারহার তীক্ষ্ণ চোখ সব বুঝে ফেলে। আয়াতের অস্বস্তি দেখে সে কটাক্ষ মেশানো কণ্ঠে বলল, কি রে, চুপচাপ হয়ে গেলি যে? আমি তো কিছু বললাম মাত্র, নাকি আজও ডিয়ারটা করিসনি? তাহলে তো তুই ভীতু। ফারহার কথাটা শেষ হওয়ার আগেই আয়াত যেন গলাটাই খুলে ফেলল। করেছি তো। ফারহার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছে না নিজের কানকে। সত্যি? প্রুফ দে দেখি, বলল সে সন্দেহের সুরে। আয়াত একটু ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটে এক চঞ্চল কাঁপুনি, চোখে মুখে লজ্জা আর অজানা উত্তেজনার ছাপ। তাই বাজখাই কণ্ঠে বলল, এটা আবার কেমন করে প্রুফ দিব? সেটা তুই জানি, আমি কি করে বলবো? আয়াত চোখ মুখে বিরক্তি নিয়ে সিরিয়াস মুডে বলল, যথেষ্ট হয়েছে, ডেয়ার দিয়েছিস, আমি পূরণ করেছি। এখন সেটা বিশ্বাস করলে কর, না করলে নাই, গেলাম আমি। এই বলে আয়াত এগিয়ে যায় সামনে। ফারহা বুঝলো আয়াত মিথ্যা বলছে না, তাই আর এই নিয়ে প্রশ্ন করলো না। কিছু দূর যেতেই তাদের পথ আলাদা হয়ে যায়। আয়াত রিক্সার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু রিক্সাওয়ালা মামারা যেন আজ পণ করেছে আজ তারা কোথাও যাবে না। আকাশের দিকে তাকায় আয়াত। ঘন কালো মেঘ জমেছে চারপাশে। ব্যাগটা একটু শক্ত করে ধরে রাখে সে। হঠাৎ করেই ধরনীর বুকে টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করে। বাতাসের তাণ্ডবে যেন সবকিছু উড়ে যেতে চাইছে। রাস্তার ঘাটের মানুষগুলো দৌড়ে যে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে অবস্থান নিচ্ছে। আয়াত দ্রুত দৌড়ে একটি ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। খানিকটা ভিজে গেছে সে। গা ঝাড়া দিয়ে ছাউনির এক কোণে দাঁড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে যেন বৃষ্টির প্রকোপও বাড়ছে। রৌদ্রোজ্জ্বল দিনের ব্যবসা গরম মুহূর্তেই যেন শীতল হয়ে যায়। সময় গড়ায়। আয়াত ঘড়ির দিকে তাকায়। 2টা পেরিয়ে গেছে। আয়াত চারপাশে তাকায়। অনেকেই এই ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। আয়াতের খানিকটা ভয় লাগে। একা একটা মেয়ে সে। বুকের ভিতরটা যেন ধক করে উঠে তার। সে ব্যাগটা বুকে চেপে ধরে শুষ্ক ঢোক গিলে তার কেমন যেন মনে হচ্ছে
তার দিকে কেউ তাকিয়ে আছে। আয়াত আশেপাশে তাকায়, সেরকম কোনো নজরে এলো না তার।